জামাল আমার আন্ডারও খেলছে, আমি জামালের আন্ডারও ক্যাপ্টেন্সিতে খেলেছি। যে তারা রিটায়ারমেন্ট নেয় না তাই বলে আমি যে অন্য কোনো প্লেয়ারকে রিটায়ারমেন্ট করতে দিব না বা ওই সাপোর্টটা করবো না। ওই লেভেলের কোচের ফান্ডিং, তাদের সুযোগ সুবিধা, তাদের সব কিছু মিলে আপনি কাকে হাই 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 প্রোফাইল যখন খুঁজতেছি, এখন তাদের ইন্টারভিউ নিবে কারা? তাদের ওই মানের ইন্টারভিউ নেওয়ার মতো ওই মানের মানুষ তো আমাদের থাকতে হবে। কেমন আছেন এবং কেমন লাগছে আসলে আজকের এই দিনটাতে? দীর্ঘ অলমোস্ট 2 দশকের একটা ক্যারিয়ার আপনার, এবং যখন দর্শক খরা ছিল তখন আপনারাই আসলে দেশের জার্সিতে মাঠ দাপিয়ে বেরিয়েছেন। সর্বপ্রথম ভালো লাগার কথা না, ওই বললেন না 2 দশক, আপনার আমার ডোমেস্টিক লেগে 2 দশক, বাট আমি যদি স্টার্ট করি ফুটবল অলমোস্ট 30 বছর, 30 ইয়ার। এই 30 ইয়ার যে মাঠে এক ধরনের চ্যালেঞ্জিং ম্যাচ খেলা আর এখন অ্যামেচার, যদি অ্যামেচার ফুটবল টাইপের খেলা, বিগ ডিফারেন্স। ফুটবল তো খেলবো, ওইটা ছাড়া তো বাঁচতে পারবো না, ওইটা ছাড়া থাকতে পারবো না, বাট মানে একবারে বিদায় দেওয়াটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর, কিন্তু আমাকে দিতে হবে। মানুষ যখন পৃথিবীতে আসে মানুষের চলে যেতে হয়, তেমনি আমরা স্টার্ট করছি, শেষ করতে হবে, শেষ সময় আছে। আমি মনে করি এবছরটা আমার শেষের সময়, তাই শেষ করলাম। এই ফুটবলে আসার অনুপ্রেরণা আসলে কে ছিল এবং কিভাবে আসলে ফুটবলে আসা, এত ভালোবাসা আসলে ফুটবলের প্রতি? আসলে মানে এই জায়গাটুকুতে বলতে গেলে মানে কথা আটকায় যাবে, কারণ হচ্ছিল আমার বাবাই আমার সব শক্তি, আমার বাবাই আমার সব। বাবার কারণে আমি ফুটবলার হওয়া, আমার বাবার ইচ্ছা আশা সব কিছু আমাকে নিয়েছিল যে আমি একজন ফুটবলার হব, জাতীয় দলে খেলব। তার থেকে বেশি ফুটবল থেকে পেয়েছি, বাট শেষ বিদায়ের সময় বাবাকে পেলাম না। কারণ আপনারা সবাই জানেন 3 মাস আগে ফেব্রুয়ারির 1 তারিখ আমরা বাবা হারিয়েছি। ওই জায়গাটুকুতে আসলে বাবা দেখে গেছে, বাট শেষটা দেখে গেল না, এটা একটা কষ্ট থেকে গেল। নিশ্চয়ই তিনি যেখানে আছেন অবশ্যই আপনাকে নিয়ে তিনি অনেক বেশি গর্বিত। মামুনুল ইসলাম, যদি আমি আপনার জাতীয় দলের ডাক পাওয়ার মুহূর্তটা একটু জানতে চাই, ওই মুহূর্তটা আসলে কেমন ছিল এবং অধিনায়কত্বের গল্পটা যদি শুনতে চাই। দেখেন, আমি স্টার্ট করি বিকেএসপি থেকে। বিকেএসপিতে ফার্স্ট স্টার্ট করি জিমনাস্ট থেকে, দেন 2001-এ ফুটবলে আসা, ট্রান্সফার হয়ে 2002 সালে আন্ডার-17 ন্যাশনাল টিমে খেলা, 2004-এ আন্ডার-20, 2006-এ আন্ডার-23 ন্যাশনাল টিমে 23 ন্যাশনাল টিমে খেলা, দেন 2007-এ লিগে বেস্ট পারফর্ম করে ন্যাশনাল টিমে ডাক পাওয়া, মারদেকা কাপের জন্য স্কোয়াডে থাকা। তারপর মারদেকা কাপে গিয়ে ম্যাচ খেলা, স্টার্ট আমার এটাই হলো শুরু। মানে আমি লিগ খেলার আগে সব ন্যাশনাল টিমগুলি খেললাম। তারপর আস্তে আস্তে আমার একটা অপশন তৈরি হলো, ডোমেস্টিক লিগে আমি ভালো পারফর্ম করতে পেরেছি। পারফর্ম করার ক্ষেত্রে দ্যাট টাইম আমি ন্যাশনাল টিমে আসি, 11-এ খেলি। দেন ঢাকা আবাহনীতে আমাকে নেওয়া ব্রাদার্স থেকে। 5-এ ব্রাদার্স চ্যাম্পিয়ন টিম ছিল, 7-এ 3 নম্বর হয়েছে, 8-এ এসে ঢাকা আবাহনীতে আসা। তারপর তো ন্যাশনাল টিমে খেলা স্টার্ট হলো। 11 সালে সুজন ভাই ক্যাপ্টেন, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। নেপালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সুজন ভাই সাডেনলি ইঞ্জুরি পড়ে হ্যামস্ট্রিংয়ে। দেন আমি ক্যাপ্টেন্সিটা ওখানে ওই ম্যাচে আমি ক্যাপ্টেন্সি করি। ওখান থেকে আমার ক্যাপ্টেন্সি স্টার্ট। দেন ক্রুইফ আসলো, যে আমি ভাইস ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি করা, দেন ক্যাপ্টেন, তারপরে স্কোয়াডে এসে ক্যাপ্টেন্সি পাওয়া, তারপরে স্টার্ট ক্যাপ্টেন্সি। 18-তে যে আমার স্টপ হয়েছে ক্যাপ্টেন্সি থেকে, রিজাইন নেওয়া, দেন নিউ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আসা, এখন জামাল ভুঁইয়া আছে। মানে এক ক্ষেত্রে জামাল আমার আন্ডারও খেলছে, আমি জামালের আন্ডারও ক্যাপ্টেন্সিতে খেলেছি, লাইক দ্যাট। আর 21-এ রিটায়ারমেন্টের যাওয়ার কথা ছিল, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ হয়নি,
ওইটা লেটে হয়েছে, বাট আমার সুযোগ হয়নি তো ওই টাইমটাতে। তারপর সাফে মালদ্বীপের সাফে নেওয়ার কথা ছিল, ও তখনও হয়নি। সব কিছু মিলে ন্যাশনাল টিমে তো আর অবসরে যেতে পারলাম না, ওই সময়টা ওই সুযোগটা হয় নাই। বাট আপনার ক্লাবে এসে ক্লাব 46 আমাকে ওই সুযোগটা করে দিল। এই যে দীর্ঘ ক্যারিয়ারের একটা গল্প আমরা শুনলাম মামুনুল, এর মধ্যে আসলে সব থেকে স্মরণীয় ম্যাচ কোনটা ছিল? আর যদি আমি জানতে চাই, এর মধ্যে তো আসলে ক্যারিয়ারে একটা প্লেয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন টাফ টাইম আসে, বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস আসে, তখন আসলে আপনি যেহেতু ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ দলের, নিজেকে এবং দলকে আসলে কিভাবে সামলেছেন? সর্বপ্রথম হচ্ছিল নির্দিষ্ট কোনো ম্যাচ বলতে পারবো না, এরকম অনেক ম্যাচ আছে যে ম্যাচে আমি গোল করছি, অনেক ম্যাচ আছে আমি গোল করাইছি, অনেক ম্যাচ আছে আমার গোলে জয় পেয়েছে ন্যাশনাল টিম। এরকম নির্দিষ্ট কোনো ম্যাচ বলতে পারবো না, বাট আমাদের টাফ টাইমটা ছিল আমরা ম্যাচ উইন করতে না পারা। সর্বপ্রথম যখন আমি ক্যাপ্টেন্সি রিসিভ করি, মানে আমাকে ক্যাপ্টেন বানানো হয়, তখন থেকে আমি একটা জিনিস মাথায় নিয়েছি যে আমি খুব প্লেয়ারদের সঙ্গে ফ্রেন্ডলি থাকবো। প্লেয়ারদের থেকে আচ্ছা না, জুনিয়র প্লেয়াররা সিনিয়র প্লেয়ারদের ভয় পায়। যেমন আমরা যখন স্টার্ট করি তখনকার আমার টিমমেট ছিল আমিনুল ভাই, জয় ভাই, নজরুল ভাই, হাসান আল মামুন ভাই, মতিউর মুন্না ভাই, রজনীকান্ত বর্মন, মানে বাংলাদেশের বিগ লিজেন্ড প্লেয়াররা। ওনাদের সামনে দিয়ে যাওয়া, ওনাদের সঙ্গে একই টেবিলে খাওয়া, ওই জিনিসগুলি আমরা ভয়ে থাকতাম স্টার্টিংতে। মাঠে এটার প্রভাব পড়তো, বাট মাঠের বাইরে আমরা খুব ওনাদেরকে রেসপেক্ট করতাম, ভয় পাইতাম। ওই জিনিসটা আগে ইজি করা, প্লেয়াররা নর্মালি আমার সঙ্গে ইজি কথা বলা, একই সঙ্গে আড্ডা মারা, একই সঙ্গে যাওয়া, একই সঙ্গে ডিনারে হাঁটা, ডিনারের পর আমরা বেশিরভাগ ক্যাম্প তখন বিকেএসপিতে থাকতো, ডিনারের পর অ্যাথলেটিক্স মাঠের আশেপাশে যে হাঁটে আসা, এই জিনিসগুলি তাদের সঙ্গে খুব ইজি হওয়াতে আমার মাঠে আমি যখন খারাপ টাইম পার করতেছিলাম তখন আমরা একই সঙ্গে থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপটা রানার্স আপ হওয়া, এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ম্যাচ হয়েছে। ফার্স্ট ম্যাচ আমরা হারার পরে যে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা থাকাতেই আমরা ওই ধরনের সাকসেসের জায়গাটুকুতে যেতে পারিছি। বাট আমার আমার একটা স্বপ্ন পূরণ হয়নি, সেটা হলো সাফ ফুটবল। সাফ ফুটবলে যে কোনো না কোনো সময় আমাকে আসলে ফেভার করে নাই। আল্লাহ তাআলা সবার ইচ্ছা তো সবসময় পূরণ করে না, কিছু ইচ্ছা রেখে দিয়ে যায়, কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সময় পূরণ করবে। অ্যাজ আ প্লেয়ার না হোক, অ্যাজ আ কোচ, আপনি কখনো না কখনো সাফের স্বপ্ন পূরণ হবে। কোচ হোক, অফিশিয়াল হোক, যেটাই হোক, যে কোনো না কোনো ক্ষেত্রে তো একটা জিনিস রেখে দিয়ে গেছে। আমি মনে করি স্বপ্নটা ইনশাল্লাহ একদিন পূরণ হবে। আর না হলে তো মনে করবেন যে সব কিছু আল্লাহ দেয় না, ওই একটা জিনিস থেকে যায়, ওইটার আশায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। মামুনুল, এই যে আপনার দীর্ঘ ক্যারিয়ার এবং জাতীয় দলের হয়েও আপনি খেলেছেন এবং বিভিন্ন ক্লাবে আপনি খেলেছেন, বেশ অনেকগুলো ক্লাবে খেলেছেন, তো আজকে আপনি সেরকমই একটা ক্লাব থেকে আপনাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে ক্রিকেটেও এই জিনিসটা খেয়াল করি যে আমাদের দেশের কিংবদন্তি, আমরা যদি বলি কিংবদন্তি খেলোয়াড় যারা আছেন, জাতীয় দল থেকে যেরকম বিদায়টা আসলে পাওয়া উচিত, আমরা দেখি যে ম্যাক্সিমাম সময় সেটা তারা পায় না। তো এই যে জাতীয় দল থেকে বিদায় না পাওয়ার কোনো আক্ষেপ আসলে আছে কিনা? ডিপেন্ড করে হলো আমাদের কালচারটা, আমরা ওই কালচারটা তৈরি করতে পারিনি। আই ডোন্ট নো আমাদের অফিসিয়ালরা কী বুঝে, আমাদের কী জানে, আবার কতটুকু মূল্যায়ন করে, আমার এটা জানা নেই। বাট আমাদের ওই কালচারটা তৈরি করা উচিত। আমরা যদি দেখি ফুটবল ক্রিকেটে বেশিরভাগই ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল ফেডারেশন বলেন, এক্স প্লেয়ার আছে, এক্স ন্যাশনাল প্লেয়ার আছে, এক্স ক্যাপ্টেন আছে, তাদের মধ্যে কি কাজ করে আমার জানা নেই। তাদের মধ্যে যদি কাজ করে যে তারা রিটায়ারমেন্ট নেয় না, তাই বলে আমি যে অন্য কোনো প্লেয়ারকে রিটায়ারমেন্ট করতে দিব না বা ওই সাপোর্টটা করবো না, এটা আসলে আমি মনে করি এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির রেসপন্সিবিলিটি। একটা প্লেয়ারকে ন্যাশনাল টিম থেকে কীভাবে, একটা প্লেয়ারকে বলতে 2-3 বছর খেলা প্লেয়ারকে না, নিশ্চয়ই 10 থেকে 12 বছর খেলছে, একযোগ ন্যাশনাল টিমে সার্ভিস দিচ্ছে, ওই ধরনের প্লেয়ারকে আপনি কীভাবে কোন জায়গা থেকে সম্মানটুকু দিবেন, এটা আমাদের কালচারটা তৈরি করতে হবে। আমরা যারা প্লেয়াররা আছে, যারা আমাদের বিএফএফ আসে, অনেক এক্স প্লেয়াররা বিএফএফ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছে, তাদের দায়বদ্ধতা অনেক বেশি। তারা যদি ওই দায়বদ্ধতা থেকে যদি এই জিনিসটা না করে, তাহলে নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে যেতে পারলাম না।
আমার মনে হয় কালচার থেকে বেরিয়ে কিছু কালচার আমাদের তৈরি করা উচিত, যেটা প্লেয়ারদের সম্মান। আপনি যদি ক্রিকেট বোর্ডে দেখেন, তামিম ইকবাল আসার পর থেকে এই যে ক্যাপ্টেন্স কার্ড করা হলো, এই ক্যাপ্টেন্স কার্ডটা তো একটা মানে সম্মানের জায়গা। কোনো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, কোনো ন্যাশনাল প্লেয়াররা তাদেরকে আপনি তারা কোনো কিছুই চাবে না, শুধু একটা জিনিস চাবে, তাদেরকে প্রপারলি রেসপেক্ট করা হচ্ছে নাকি। অ্যান্ড সে ক্যাপ্টেন্স কার্ডটার মধ্যে কী কী দিয়েছে এবং কতটুকু সম্মানটুকু সে তুলে ধরছে, এটা আসলে আমাদের অনেক ফেডারেশনের শেখা উচিত, দেখা উচিত, বোঝা উচিত। কারণ এই রেসপেক্টটা একজন প্লেয়ারকে দেওয়া উচিত। বাট আমরা একজন প্লেয়ার যখন বোর্ডে যাই, একজন প্লেয়ার যখন ফেডারেশনে যাই, ম্যানেজমেন্ট কমিটিতে যাই, ক্লাব লেভেলে যাই, ক্লাব লেভেলের ম্যানেজার হই, তখন এগুলো আমরা মাথা থেকে সরে ফেলি। এবং সে আমার মনে হয়, কারণ ওইটাই কাজ করে, আমি করি নাই তাই বলে কি অন্যজনকে করতে দিব না। বাট আমি যদি আমার মনে হয় আমার ক্লাব ফর্টিজ এফসি ক্লাব যে সম্মানটুকু আমাকে দিয়েছে, এই ঋণ আসলে শোধ করার মতো না। কারণ 4টা বছর পুরা ক্লাব ম্যানেজমেন্ট, পুরা ক্লাব প্লেয়ার, অফিসিয়াল, কোচিং স্টাফ আমার পাশে ছিল। কিভাবে পাশে ছিল সেটা বর্ণনা করতে সারা রাত যাবে। কারণ আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল। বিগত 4 বছর আগে আমার বাবা ক্যান্সার ওনার ধরা পড়ে, তখন আমি ফর্টিজ এফসির প্লেয়ার ছিলাম। ওই যে আমার মন ভাঙ্গা থেকে শুরু করে তারা যে আমাকে পাশে সাপোর্ট দিয়ে গেছে, স্টিল নাও তারা আমাকে সাপোর্ট দেয়, এটা আসলে অনেক বড় পাওয়া একজন প্লেয়ার হিসেবে। আর সব প্লেয়ারের সৌভাগ্যবান হয় না। আমি মনে করি আমি সৌভাগ্যবান, কোনো না কোনো একটা ভালো কাজ করছি, দেশ হয়ে ভালো কাজের ফল আমাকে সবাই মিলে দিচ্ছে। এই যে আমি পাইনি বলে আমি অন্য একজন প্লেয়ারকে দিব না, এই কালচার থেকে আসলে আমরা কবে বেরিয়ে আসবো? এই কালচারটা থেকে তো বেরিয়ে আসা জরুরি কিনা? এই কালচার থেকে আপনার বের হতে হবে। বললাম, একটা জেনারেশনকে আপনি দেখিয়ে দিতে হবে যে তুমি যত বেশি ভালো খেলবা, যত বেশি দেশকে দিবা, তত বেশি দেশ তোমাকে সম্মানটুকু দিবে। নেক্সট জেনারেশন এটা দেখে তার ভালো খেলা, ভালো সব কিছু, ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়া, সব কিছু মিলে ওইভাবে সে তার নিজের। আপনি দেখেন, আমি যখন ইন্টারনেট জগতে ঢুকি লাস্ট 3 ডেজ ধরে, আজকে পর্যন্ত যে পরিমাণ মানুষ আমাকে উইশ করছে, আমি বিশ্বাস করেন আমি আসলে চিন্তাই করি না এত মানুষ আমাকে উইশ করবে। এই যে আমার যে বিদায়টা একটা জেনারেশন দেখতেছে, ওই জেনারেশন নিশ্চয়ই চাবে যে আমি ওই রকম বিদায় নিতে পারি। তাহলে এই যে একটা ইচ্ছা আসা, এটা কোন জায়গা থেকে? এই কালচারটা থেকে আমাদের সবারই বাইরে হতে হবে। প্রত্যেকটা ক্লাবের প্লেয়ারদের সম্মানটুকু দিতে হবে। বেশিরভাগ আমি মনে করি যারা ন্যাশনাল ফ্ল্যাগ বহন করেছে, এক যুগের বেশি যারা ন্যাশনাল টিমকে সার্ভিস দিছে, তাদেরকে ওই সম্মানটুকু দেওয়াটা আমাদের সবার দরকার। এটা একদমই জরুরি। কারণ এটার জন্য একটা জেনারেশন দেখবে। ওই যে কালচারটা থেকে আমাদের বাইরে হতে হবে। এই যে আমরা বাংলাদেশ ফুটবলে অথবা যে কোনো জায়গায় আমরা ক্রীড়াঙ্গনে একটা শব্দ ইদানিং খুব শুনি, সেটা হচ্ছে সিন্ডিকেট। তো আপনি আসলে আপনার ক্যারিয়ারে কখনো সিন্ডিকেটের শিকার হয়েছেন কিনা? এবং এর সাথে যদি আমি আরেকটু অ্যাড করি, আপনার ক্যাপ্টেন্সিতে ডেবিউ হয়েছিল জামাল ভুঁইয়ার, আমাদের অরিজিন প্লেয়ার, এবং তিনি কিছুদিন আগে রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন তিনি অরিজিন প্লেয়ার বলে তাকে বল পাস দেওয়া হতো না। এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলতে চান? আসলে এসব ইস্যু নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, ইচ্ছা নাই। কারণ আসলে সিন্ডিকেটটা আমি একদম ক্লিয়ারলি বলি, সিন্ডিকেটটা যদি আপনার ভাঙতে হয়, ফার্স্টে আপনার ওই সংস্থা ফুটবল ফেডারেশন থেকে ভাঙতে হবে। ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট কারা করছে? আপনাকে হাই সংস্থা থেকে ভাঙতে হবে। একজন প্লেয়ার কোনোদিন সিন্ডিকেট করে টিকে থাকতে পারবে না, একটা প্লেয়ার কোনোদিন দল করে টিকে থাকতে পারবে না। কারণ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার ডাকে, স্কোয়াড ডাকে, এই স্কোয়াডে 23 জন স্কোয়াড ডাকে, 30 জন স্কোয়াড ডাকে, ওখান থেকে পিক করে হেড কোচের ডিসিশন হবে কাকে খেলাবে না। তাহলে সিন্ডিকেট কোন জায়গা থেকে আসে? আপনার ওই লেভেল থেকে। এখন বাংলাদেশ জাতীয় দলে যে বিষয়টা সব থেকে একদম হট টপিক যদি আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের কোচ। আমি যদি আপনার কাছে জানতে চাই যে ক্রিস কোলম্যানের নাম আমরা আজকে শুনতে পেয়েছি, একটা গুঞ্জন শুনতে পেয়েছি, তো ক্রিস কোলম্যান নাকি রোজারিও মিকেল, কাকে আপনি আসলে পারফেক্ট মনে করছেন? আসলে ফেডারেশন কাকে ওয়েট নিতে পারবে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে লেভেলের কোচ আমরা চাচ্ছি,
ওই লেভেলের কোচের ফান্ডিং, তাদের সুযোগ সুবিধা, তাদের সব কিছু মিলে আপনি কাকে হাই 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 প্রোফাইল যখন খুঁজতেছি, আপনাকে বুঝতে হবে যে ফেডারেশন কীভাবে নিতে পারবে। কারণ ফেডারেশন নিশ্চয়ই ইন্টারভিউর মাধ্যমে নেবে তাদের 2 জনের বা 3 জন হোক 4 জন হোক, ইন্টারভিউর মাধ্যমে নেবেন। এখন তাদের ইন্টারভিউ নেবে কারা? তাদের ওই মানের ইন্টারভিউ নেওয়ার মতো ওই মানের মানুষ তো আমাদের থাকতে হবে, যেটা ট্রুলি সত্য কথা, যে ওই ধরনের মানের মানুষ আমাদের থাকতে হবে। তাদের থেকে কথা বলা, তাদের সম্পর্কে জানা, তাদের ফিউচার প্ল্যান কি, তাদের এই টিম নিয়ে সম্ভাবনা কী দেখে দেন, এই ধরনের মানুষকে আমাদের আছে। তা আমি মনে করি বেস্ট ওয়ান যে তাকে নেওয়া উচিত। এখন বিগত সময় তার রেজাল্ট কি, ক্লাব লেভেল বলেন, ন্যাশনাল টিম বলেন, এবং সবচেয়ে বেশি হলো আপনাকে ডেভেলপমেন্ট। তার একটা সাকসেস টিমকে ধরেন স্পেনকে যে কোনো কেউ কোচিং করালে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ওই জায়গায় যেয়ে একজন রেলিগেশন টিমকে যখন চ্যাম্পিয়ন করানো হয় বা একটা একদম মিডল থার্ডের টিমকে যখন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন সে কতটুক অ্যাকসেপ্টেবল। আমি যতটুকু জানি ব্রাজিলিয়ান কোচ যার ব্যাপারে সবচেয়ে বেশি কথা হচ্ছে, আমি মনে করি তাকে প্রেফার করা ভালো হবে। কারণ ব্রাজিলের যে ফুটবল স্ট্রাকচার, ব্রাজিলের যে ফুটবলের ধরন, খেলার স্টাইল, সে এটাকে আমাদের দেশে অ্যাডজাস্ট করতে পারে। এবং তিনি আরও একটা কথা বলেছেন, তিনি বাংলাদেশ দলের জন্য যদি বেতন কিছুটা কমিয়েও আসতে হয়, তিনি সেটাতেও আসলে রাজি আছেন। মানে বললাম না, তার সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে যে জিনিসটা সে তো ইজি করে দিছে ফেডারেশনকে। আমার স্যালারি কমাইলো, আমি আসবো, আমাকে সুযোগ সুবিধা সব কিছু সে ইজি করতেছে। তার ইচ্ছাটা সবচেয়ে বেশি এই দেশের মেইন জিনিস হলো কোন কোচের ইচ্ছাটা বেশি এখানে কাজ করার মতো। তা আমি যদি মনে করেন যে আপনি ব্রাজিলিয়ান কোচটাকে আনলে, ব্রাজিলের একটা ধারা, ব্রাজিলের একটা, আমাদের লাস্ট ব্রাজিলিয়ান কোচ ছিল ডিডো, গ্রেট কোচ। আমার ফার্স্ট 2008-এ সেকেন্ড কোচ উনি। ওনার মধ্যে যে গুণ ছিল আসলে চ্যালেঞ্জিং, এক্সট্রাঅর্ডিনারি স্কিল, ফাইট করা, রান করা, ওই লেভেলে নিয়ে যাওয়া, এই যে জিনিসগুলি আছে, তাহলে আপনি ওই ডিডোকে যদি আমি তাকে দেখি, তাহলে আমি মাস্ট বি প্রেফার করবো ব্রাজিলিয়ান কোচ। কারণ আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে, আমাদেরকে সাকসেসের পথে যেতে হবে, আমাদের সাকসেসফুল হইতে হবে, সাফ চ্যাম্পিয়নশিপ অর্জন করতে হবে, এশিয়ান কোয়ালিফাই করতে হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ভালো রেজাল্ট করতে হবে। তাহলে আমি মনে করি যে আমাদের দেশের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, ওই ধরনের কোচ আনাটাই আমি মনে করি বেটার হবে। বর্তমান বাংলাদেশ যে ফুটবল দল আছে, এই দলটাকে আপনি আসলে কিভাবে রেট করেন, এবং 10 বছর পরে এই দলটাকে আপনি কোথায় দেখতে চান? দেখেন, এখনকার যে টিম আছে ইজ বেস্ট টিম। এখনকার জেনারেশনের জন্য দিস টিম ইজ বেস্ট টিম। ফার্স্ট স্টেপটা কি আমাদের? ফার্স্ট স্টেপটা সাব ফুটবল চ্যাম্পিয়ন হওয়া। সেকেন্ড স্টেপটা কি? ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ভালো রেজাল্ট করা। থার্ড স্টেপটা কি? এশিয়া কাপ কোয়ালিফাই করা। তাহলে এই 3টা জায়গায় যদি আমরা যে কোনো একটা জায়গায় সাকসেস হই, আরেকটা জায়গার জন্য আমরা রেডি হব। তাহলে আপনাকে সাকসেস হইতে হলে ফার্স্ট স্টেপটা সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ অর্জন করবো, যেটার ক্ষমতা আমাদের এই টিমে আছে। চ্যাম্পিয়নশিপ অর্জন করার মতো অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি সবই আছে। তাহলে আপনি যদি এই জিনিসটা আমাদের চ্যাম্পিয়নশিপ অর্জন করি, সেকেন্ড ধাপ চলে আসবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ভালো রেজাল্ট করা। কারণ এশিয়া কোয়ালিফাই শেষ, নেক্সট এশিয়া কোয়ালিফাই করতে গেলে আপনাকে 2-3 বছর ওয়েট করতে হবে। তারপর নেক্সট এশিয়া কাপ আপনার কোয়ালিফাই করা। তাহলে আপনাকে ইজি করে দিচ্ছে ধাপ টু ধাপ। আপনাকে একটা চ্যাপ্টার পর আরেকটা চ্যাপ্টারের জন্য রেডি হওয়া, এরপরে আরেকটা অ্যাচিভমেন্টের জন্য রেডি হওয়া। তাহলে আমাদের এই জায়গাগুলিতে যদি আমরা সাকসেসফুল হইতে থাকি, তাহলে আমাদের জন্য, দেশের ফুটবলের জন্য উপরে ওঠাটা খুব ইজি হবে। বাট ইটস টাফ, নট ইজি, বাট সাকসেস যতক্ষণ হবেন তখন আপনার ধাপ এক থেকে উপরে আরেক ধাপে চলে যাবে। তা আমাদের ফার্স্ট চ্যাম্পিয়নশিপ অর্জন করা সাফের আমি মনে করি আওয়ার চ্যালেঞ্জ। এটা আমাদের করা দরকার, আর আমাদের অ্যাবিলিটি আছে এই টিমের। আমরা চাই এই অর্জনটা স্টার্ট করে আমাদের বার্তা দিয়ে দেওয়া যে আমাদের এখন একটা ভালো জায়গায় যাওয়ার ক্ষমতা আছে, ওই জায়গায় যাওয়ার জন্য আমরা রেডি। অ্যাজ আ সিনিয়র প্লেয়ার অথবা অ্যাজ আ ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল টিম, আপনি আসলে কি মনে করেন বাংলাদেশ দলের জন্য এখন অনেক অরিজিন প্লেয়ার আসছে, তো এই অরিজিন প্লেয়াররা আসলে আমাদের জন্য বেশি জরুরি দলের জন্য, নাকি আমাদের লোকাল প্লেয়ারদেরকে আমাদের আরও বেশি গ্রুম করা উচিত?
দেখেন অরিজিন প্লেয়ার আসাতে কিন্তু আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়ছে, আপনি সেটা অস্বীকার করতে পারবেন না। হামজার মতো প্লেয়ার খেলতেছে, সমিত, ফাহমিদুল, জায়ান, পারফর্মার খেলতেছে, আরও প্লেয়ার আসবে, সঙ্গে দেশি প্লেয়ারদের ইনক্লুডেড, সব মিলে একটা ফাইটিং, একটা যখন আপনি ফাইট হবে না তখন আপনার স্ট্যান্ডার্ড কমবে, যখন আপনার ফাইটিং হবে তখন স্ট্যান্ডার্ড বাড়তে থাকবে। তাইলে আপনি ওই যে জায়গায় একটা জায়গায় লক্ষ্য নিয়ে যাচ্ছেন, ওই লক্ষ্যে যেতে গেলে আপনাকে ডেভেলপ করতে হবে ওই ফাইটিং টেন্ডেন্সিতে। আমি মনে করি অরিজিন প্লেয়ার ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। ওরা আসাতে এক 4টা প্লেয়ার আসাতে আমাদের দেশের স্ট্যান্ডার্ড নিয়ে আপনারা কোন জায়গায় নিয়ে আমরা চিন্তা করতেছি আপনি বুঝতে পারছেন। এশিয়া কাপ কোয়ালিফাই, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই ভালো রেজাল্ট করা, দেন মানে সব কিছু মিলে আমাদের যে এই যে ইচ্ছে, এই যে টার্গেট, এই যে যাওয়াটা, এটা কিন্তু অরিজিন প্লেয়ারের পক্ষে সম্ভব। তাইলে আমাদের দেশে আরও ভালো অরিজিন প্লেয়ার আসুক, আমাদের দেশি প্লেয়াররা এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে টিম কিভাবে ভালো রেজাল্ট করা হয় ওই দিকটা চিন্তা করা উচিত আমাদের সবার। এবং এই যে লোকাল প্লেয়ার এবং অরিজিন প্লেয়ার, এই দুই দলের আসলে কিভাবে মানে কম্বিনেশনটা কেমন করলে আসলে আপনি মনে করেন যে আমরা একদম বেস্ট টিমটা পাবো? আমাদের যারা ডোমেস্টিক লিগের টপ পারফর্মার আছে আর যারা বাইরের দেশের থেকে এসে খেলে আসতেছে, তাদের সঙ্গে আমি মনে করি বেশি একটা সময় ক্যাম্প করা উচিত। কারণ আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, একজন একজনকে বোঝা, মাঠের মধ্যে সেটা অ্যাভিল করা, এবং টিম ফিলিংস, প্লেয়ার ফিলিংস, কেউ কাউকে অ্যাটাক করলে সবাই মিলে এটাকে ফাইট করা। যেমন হামজা দেখেন মাঠে যখন খেলে তখন কিন্তু খুব ক্রেজি থাকে, আর মাঠের বাইরে যদি দেখেন খুব ঠান্ডা একজন ছেলে। এই যে হামজার উপর কেউ চড়া উঠলে পুরা টিম ওখানে ইনভলভ হওয়া স্ট্রংলি, এই ধরনের ফিলিংস যখন কাজ করবেন আপনার জন্য খুব ইজি একটা চ্যাম্পিয়নশিপ অর্জন করা। এই স্ট্রেন্থ, এটা হলো টিম স্ট্রেন্থ। এই স্ট্রেন্থটা বাড়ানোর জন্য আমি মনে করি সাফের আগে ইটস ভেরি টাফ সবার জন্য, বাইরে যারা খেলে তাদের জন্য টাফ, এসে 1-1.5 মাস 2 মাস ক্যাম্প করা। বাট থাকলে আমি মনে করি আন্ডারস্ট্যান্ডিং এবং ইমোশনাল যে কাজটা, ইমোশনাল যে একজন একজনের প্রতি ভালোবাসাটা বাড়লে আমি মনে করি এটাকে কন্টিনিউ মানে আমাদের সবচেয়ে ভালো হয়। ভবিষ্যতে আসলে আমি যদি আপনার ইচ্ছাটা জানতে চাই, ফুটবল নিয়ে আসলে কিভাবে কাজ করার ইচ্ছা আছে? এখনও জানি না, দেখি কতটুক যাওয়া যায়, কতটুক কাজ করা যায়, কি করা যায়, কতটুক কাজের জন্য স্পেস পাওয়া যায়। যেটার জন্য স্পেস পাওয়া যাবে কাজটা মনোযোগ দিয়ে করব। আমার জায়গা থেকে আমি আমার বেস্ট কাজটা করা। থ্যাংক ইউ সো মাচ মামুনুল ইসলাম, আজকে আপনার এই স্পেশাল দিনে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো আপনাদেরকেও মাচ। ধন্যবাদ।